হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এই স্টাডি অ্যান্ড জয়ে আমাদের আরো একটা ছোট্ট প্রয়াস, মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026, যেটা প্রায় শেষের দিকে চলে এসছে। আর 1 থেকে 1.5 সপ্তাহ, মানে টার্গেট আছে জানুয়ারির 15 তারিখের ভেতর শেষ করে দেওয়ার। চেষ্টাও করছি আমরা সেরকম ভাবে। 15 তারিখের ভিতর যদিও আমরা শেষ করতে না পারি, 20 তারিখের ভিতর শেষ করে দেবো আমরা। ওকে, তো এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। সেই কারণেই, সেই উদ্দেশ্যে আজকে আবার এসে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং পড়াশুনো চুটিয়ে চলছে, কারণ পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তো আমরা যেটা করছিলাম ম্যাথে, রাশিবিজ্ঞানটা আমরা করছিলাম। রাশিবিজ্ঞানের একটা লেকচার আমরা অলরেডি করে নিয়েছি, সেখানে আমরা গড়টা পুরো করেছিলাম। পুরো আমরা গড় কমপ্লিট করে নিয়েছি, মানে যে পরিসংখ্যান থেকে যে গড়টা বার করতে হয় সেই গড়টা আমরা কমপ্লিট করে নিয়েছি। মধ্যমাটাও করেছি আমরা, কিন্তু মধ্যমা করেছি শুধু ফর্মুলা বেস মধ্যমাটা নির্ণয়টা আমরা শিখেছিলাম আগের লেকচারটায়। কিন্তু আরো একটা পোর্শন তোমাদের এই মধ্যমাতেই রয়ে গেছে, যেটা তোমাদের 26.3-তে রয়েছে। এই 26.3-তে রয়েছে তোমাদের মধ্যমা নির্ণয়, কিন্তু একটু অন্যরকম ভাবে। কিভাবে নির্ণয়? এখানে রয়েছে ওজাইভ ওজাইভের মাধ্যমে মধ্যমা নির্ণয়, মানে ওজাইভ অঙ্কন করতে হবে, ওজাইভ অঙ্কন করার মাধ্যমে মধ্যমা নির্ণয়। ওজাইভ কি জিনিস? তাহলে প্রথম কনসেপ্টটা সে যে ওজাইভ কি জিনিস, আসলে ওজাইভ কি জিনিস, কেমন দেখতে হয়। তোমরা গ্রাফ পেপারের সঙ্গে আশা করি সবাই কম বেশি পরিচিত আছো। গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারে আমরা এই যে ভূমির সমান্তরালে যে অক্ষ সেটাকে আমরা এক্স অক্ষ নিই, আর ভূমির সাথে উলম্বভাবে যে অক্ষটা রয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষ নিই। তুমি ইন্টারচেঞ্জ করতেও পারো, কিন্তু সেটা তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এই অক্ষটাকে আমি এই নিয়েছি। ওকে, কিন্তু ইন জেনারেল নর্মালি আমরা এক্স অক্ষ, ভূমির সমান্তরালে যেটা রয়েছে সেটাকে এক্স অক্ষ নিই, আর যেটা ভূমির সঙ্গে উলম্বভাবে যেটা রয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষ নিই। তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে একটা গ্রাফ পেপার এরকম দেখতে হয় না? আমার কাছে গ্রাফ পেপার আছে, আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, ভাবনাও কো সমঝে यार। এরকম দেখতে হয় গ্রাফ পেপার অনেকটা। তো এই গ্রাফ পেপারে আমরা কিছু তথ্য বসাই, কিছু ডাটা ইনপুট করি। সেই ডাটা ইনপুট করার ফলে আচ্ছা, এই গ্রাফ পেপারে যেহেতু এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে আমরা যে তথ্যগুলো বসাই সেটা এরকম আকারে আসে। ধরো এ কমা বি, সি কমা ডি। এই যে এই কমা কমা দিয়ে লিখছি, এটা কি ডিনোট করে? এই যে এইটা আগে যেটা লেখা হয়, প্রথমে যেটা লেখা হয় সেটাকে এক্স অক্ষের কোঅর্ডিনেট নির্ণয় করে, মানে এক্স অক্ষ বরাবর কোথায় যেতে হবে আমাকে সেটা বোঝায়। আর এই ওয়াই, এটা বোঝায় ওয়াই অক্ষ বরাবর আমাকে কোথায় যেতে হবে সেটা বোঝায়। তো ধরো আমি যদি লিখি 2,4, 2,4 লিখলাম, তাহলে এই 2 বলছে যে তুমি আমাকে এক্স অক্ষ বরাবর নিয়ে যাও 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর আমাকে নিয়ে যাও 4 একক। ওয়াই অক্ষ বরাবর আমাকে নিয়ে যাও 4 একক। আচ্ছা, এই প্রত্যেকটা ঘর বরাবর ধরো, এই যে আমার যদিও বর্গাকার হয়নি, কিন্তু অ্যাকচুয়াল গ্রাফ পেপার যেটা হয় সেটা বর্গাকারই হয়। তো ধরো এই প্রত্যেকটা একককে আমি 1 একক করে ধরলাম। প্রত্যেকটা যে বর্গাকার ঘর, তার এই হাইটও 1 একক এবং ডিস্টেন্সও 1 একক, মানে উচ্চতাও 1 একক, দূরত্ব 1 একক ধরলাম আমি। ধরার পরে এই যে যদি 2,4 কে আমার পজিশন করতে হয়, তাহলে কোথায় হবে দেখো। প্রথমে আমি এক্স অক্ষ বরাবর 2 যাব, 1 2, এক্স অক্ষ বরাবর এই 2 আসলাম। তারপরে আমাকে কোথায় যেতে হবে? ওয়াই অক্ষ বরাবর 4, আমি ওয়াই অক্ষ এটাকে নিয়েছি, তাহলে এই বরাবর 4 যাব, 1 2 3 4। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার 2,4 বিন্দু। এবার এই সংখ্যাগুরু মান, সেখান থেকে ওজাই অঙ্কন, সেটাই আমরা এবার একটু আহ, আগে দেখলাম যে গ্রাফ পেপারে কিভাবে প্লট করতে হয়, কিভাবে যে বিন্দুগুলো দেওয়া থাকে সেটাকে কিভাবে লিখতে হয়। তারপরে ধরো এটা হচ্ছে 2 3 4 5 6 7, ধরো আমাকে দিল 7,6, বললো 7,6 বিন্দুটাকে স্থাপন করো, তাহলে এটা হচ্ছে আমার 7। এবার 7, তো আমি এক্স অক্ষ বরাবর চলে এসেছি, এবার আমাকে ওয়াই অক্ষ বরাবর উঠতে হবে, তাহলে এটা হচ্ছে 1 2
3 4 5 6, এটা হচ্ছে আমার 7,6 বিন্দু, এটা আমার ঠিক 4 5 6, হ্যাঁ 7,6 বিন্দু। এইভাবে আমরা প্লট করি, গ্রাফ পেপারে প্লট করি। কিন্তু ওঝাইবটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা এবার তোমাদের একটু দেখাই, এবং সেখান থেকে মানে চেষ্টা করি আমরা, এবং সেখান থেকে কিভাবে আমরা এই ওঝাইব থেকে মধ্যমা নির্ণয় করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা একবারে বইয়ের অঙ্ক থেকেই ব্যাপারটাই প্রবেশ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ওঝাইব না দু ধরনের হয়। এই ওঝাইব হয়, দু প্রকারের ওঝাইব অঙ্কন করতে পারি আমরা। একটা হচ্ছে কি বলে, ক্রমযৌগিক সংখ্যার বা ক্ষুদ্রতম সূচক ওঝাইব। এখানে ক্ষুদ্রতম সূচক লিখি, ক্ষুদ্রতম সূচক। আর একটা হচ্ছে বৃহত্তম সূচক, বৃহত্তম সূচক। এই দুই ধরনের আমরা ওঝাইব নির্ণয় করতে পারি। ক্ষুদ্রতম সূচকের ক্ষেত্রে কি করতে হয়, আগে আমরা কনসেপ্টটা আর একটু ভালো করে বুঝে নিই। আমাকে দুটো জিনিস দিয়ে দেবে, এক দেবে শ্রেণী, শ্রেণী বা শ্রেণী সীমানা দিয়ে দেবে আমাকে, আর একটা দিয়ে দেবে পরিসংখ্যা। একটা দিয়ে দেবে শ্রেণী বা শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা, আর একটা দিয়ে দেবে পরিসংখ্যা। তো ধরো আমি একটা বই থেকে একটা লিখছি তোমাদের। শ্রেণী দিয়েছে 0 থেকে 10, 10 to 20, 20 30, 30 40, 40 50 and 50 to 60। এটা আমাকে শ্রেণী সীমা, মানে অ্যাকচুয়ালি এটা শ্রেণী সীমা না, শ্রেণী সীমা আর সীমানা কি আমরা আগের লেকচারে করে নিয়েছি, এই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। আর আমাকে পরিসংখ্যা দিয়েছে 7 10 23, 7 10 23 50 6 4। এটা হচ্ছে আমাকে পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক। এবার আমাদের ওঝাইব অঙ্কন করতে গেলে কি করতে হয় দেখো, এটা একটু মুছে দিচ্ছি জায়গার অভাবের জন্য, মানে অভাব ঠিক নয়, তাহলে একই জায়গায় আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। শ্রেণীসীমা আর পরিসংখ্যা এটা তোমাদের দিয়ে দেবে যে এই হচ্ছে তথ্য, এখান থেকে তুমি ওঝাইব নির্ণয় করে সেখান থেকে মধ্যমা নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই শ্রেণীসীমাটা থেকে আমাকে একটু কনভার্ট করে নিতে হবে, শ্রেণীসীমা থেকে শ্রেণীতে কনভার্ট করতে হবে। শ্রেণীতে কিভাবে কনভার্ট করব দেখো, শ্রেণী আবার দুই প্রকারের শ্রেণী হবে। আমরা আগে প্রথমটা দেখি, শ্রেণী একটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ক্রম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণীটা কি করব দেখো, যখন ক্ষুদ্রতম সূচক লিখছি, এখানে ভালো করে একটু খেয়াল করো, যখন ক্ষুদ্রতম সূচক লিখছি তখন আমাকে এখানে প্রথমে শুরু করতে হবে এটা দিয়ে 10 এর কম। ওকে, তারপরে আমরা করব মানে এই যে ঊর্ধ্বসীমা তার কম থেকে লেখা আমি শুরু করব। একটা শ্রেণী সীমানার যে ঊর্ধ্বসীমা তার কম, তাহলে প্রথমে 10 এর কম, তারপরে 20 এর কম, তারপরে তোমার 30 এর কম, তারপর 40 এর কম, আর হচ্ছে 50 এর কম, আর হচ্ছে 60 এর কম। হলো। এবার ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে কি হয়, এই এখান থেকে যোগ করতে 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 আমরা আগে এগোই, যেটা আমরা আগে করেছি। তাহলে এখান থেকে যোগ করলে প্রথমে 10 এর কম আছে কত, 7, তারপরে হচ্ছে 20 কম আছে 7 আর 10 যোগ করে 17,
তারপরে 20 কম, এরপরে আছে তোমার 30 কম। তাহলে এই সবগুলো 30 কমের ভিতরে এই সবগুলো পরিসংখ্যা এসে যাচ্ছে, ঠিক? মানে আমি ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি লিখছি আসলে দেখো, যে 10 কম মানে আইদার 10 অর লেস দ্যান 10, হয় 10 অথবা 10 থেকে নিচে থাকবে পরিসংখ্যা। সেটা কোথায় থাকছে দেখো, এই যে 0 থেকে 10 লিখেছি পরিসংখ্যাটা, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এই যে 0 থেকে 10 লিখেছি, এই যে 0 থেকে 10, এখানে যখন 10 কম লিখছি সেখানে পরিসংখ্যা কত আছে 7, সেটা 7 লিখে দিয়েছে। কিন্তু যখন আমি 20 কম লিখছি, শ্রেণীটা যখন 20 কম লিখছি, 20 কম মানে সেটা 10 কম হতে পারে, বুঝতে পারছো? মানে 20 কম সেটা হতে পারে 15, সেটা হতে পারে 10, সেটা হতে পারে 8, 7, 5, 3, 2, যে কিছু হতে পারে। 20 কম 20 থেকে মানে 0 থেকে 20 পর্যন্ত যা যা আছে সবকিছু হতে পারে। সেই জন্য আমি এই 7-এর সাথে 10টা যোগ করেছি, এই জন্য 17 হয়েছে। তারপরে যখন ধরো এই যে যখন 30 কমে যাচ্ছি আমরা, 30 কম যখন আমি লিখছি, তখন 30 কম মানে কি, সেটা 29 হতে পারে, আবার 9ও হতে পারে। এই জন্য এই তিনটেকে আমরা যোগ করে লিখছি। তাহলে এখানে আমি কি লিখবো, 17 আর 23 হচ্ছে 40, তারপরে 50, তাহলে এটা হচ্ছে 40 কম, 50, 40, 90, 90, তারপরে হচ্ছে 96, তারপরে 100। তাহলে এইখানে আমি কি পেয়ে গেলাম, n = 100 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সূচক। আচ্ছা, এবার যদি আমাকে, আমি উপরের থেকে আরো মুছে দিই, তাহলে আমাকে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আরো মুছে দিয়ে আমি যদি এইখানটায় লিখি, আবার এখানটায় আবার আমি শ্রেণী লিখছি, শ্রেণী। আবার এইখানটায় লিখছি আমি বৃহত্তর সূচক, সূচক ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা এখানে কি হবে দেখো, এখানে এবার ফর্মুলেশনে একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা কি আসবে, আমরা এখানে সব কি করেছিলাম, কম 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 করে গেছিলাম, কিন্তু এবার বেশিতে যাব। বেশি কি করে যাব, দেখো আমরা যখন কম লিখছিলাম তখন এই ঊর্ধ্ব সীমাটাকে লিখছিলাম, কিন্তু যখন বেশি লিখবো তখন আমরা নিম্ন সীমাটাকে লিখবো। তখন আমরা কি করব, 0 এর বেশি। 0 এর বেশি কত হবে, এর ভিতর যতগুলো আছে সব হবে, তাহলে 0 এর বেশি এখানে পরিসংখ্যা হবে 100। মানে এখানে যা লিখেছো উল্টাতে উল্টাতে চলে গেলেই তোমার মোটামুটি অ্যান্সার পেয়ে যাবে। 100 হলো, তারপরে আছে 10 এর বেশি, তারপরে 20 এর বেশি, 30 এর বেশি, 40 এর বেশি, আর হচ্ছে 50 এর বেশি। দেখো 3 আর 3 6, 3 আর 3 6টাই এসছে আমার। ওকে, এবার সবগুলোকে যোগ করলে আমার কত এসছে, 100 এসছে। যে সবগুলোকে যোগ করলে 0 এর বেশি মানে 0 থেকে যত উপরে যাব, 1 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, যাই যাই সেটা 0 এর বেশির ভিতর পড়ছে, এই জন্য আমি এটাকে 100 লিখেছি। এবার যখন 10 বেশি লিখছি, যখন 10 বেশি লিখছি, তখন এই যে 7, এইটুকু বাদ যাবে, শুধু 7টা বাদ যাবে, কারণ 10 পর থেকে শুরু হচ্ছে। তাহলে সেটা আমার কি হবে, 93। এখানে কি করলাম বলতো, 100 থেকে এবার বিয়োগ করা শুরু করেছি। আগে কি করছিলাম, প্রত্যেকটা একের পর এক যোগ করতে করতে যাচ্ছিলাম, এবার আমি বিয়োগ করা শুরু করেছি। এক সেকেন্ড, চশমাটা নিয়ে আসি। সরি। তো যা বলছিলাম, যে এবার আমরা বিয়োগ করা শুরু করেছি। এবার এই 93 হলো, এবার 93 থেকে আমার 23 বিয়োগ করতে হবে। কি করতে হবে, 93 থেকে আমার 23 বিয়োগ করতে হবে। কত হবে, 93 মাইনাস 23, 0, 7।
कहीं पे गलती तो नहीं क्या ना? 93 23 ঠিক আছে কি 23 হ্যাঁ। আচ্ছা 23 বিয়োগ করলে হচ্ছে তোমার 70 হচ্ছে স্কোয়ার। তারপরে হচ্ছে এই যে 30 ঘর কোথায় আছে এই যে, তার থেকে 50 বিয়োগ করতে হবে। এই যে 70 থেকে 50 বিয়োগ করলে 20, তারপরে 20 থেকে 6 বিয়োগ করলে 14, আর 14 থেকে 4 বিয়োগ করলে 10। ওকে ওকে। গিভ মি জাস্ট 1 সেকেন্ড, একবার রিচেক করতে দাও। 100 এর বেশি হয়ে গেল, 0 এর বেশি 100, 20 এর বেশি হচ্ছে 100 থেকে 7 বাদ দিলে 93, সরি 10 এর বেশি 93, 93 থেকে 10 বাদ দিলে 93 থেকে 10 বাদ দিলে এখানে ভুল করেছি। এই যে 93 থেকে 10 বাদ দিলে হবে 83, ভুল হয়েছে আমার এখানে। 83 থেকে 23 বাদ দিতে হবে। 83 থেকে 23 বাদ দিলে হবে তোমার 60 হবে, 60 হবে। আর 60 থেকে 50 বাদ দিলে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে হবে 4। আর এরপর আমি এই যে 50 এর বেশি, এরপরে যদি আমি 60-রও বেশি লিখি তাহলে হবে 0। ওকে, এই হচ্ছে আমার প্লট, এই হচ্ছে আমার বিন্দু পেলাম। এবার এখান থেকে বিন্দুতে কিভাবে কনভার্ট করতে হয় দেখো, বিন্দু থেকে কিভাবে কনভার্ট করতে হয়। যদি আমি এই ক্ষুদ্রতর সূচক, এই বৃহত্তর সূচক, এই পোর্শনটা বাদ দাও, শুধু এইটুকু কল্পনা করো, এই যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এইটুকু বাদ ধরো, তাহলে এদের ক্ষেত্রে আমি পয়েন্টগুলো কি লিখবো দেখো। এদের ক্ষেত্রে এই শ্রেণীটাকে আমি এক্স অক্ষ বরাবর স্থাপন করব, আর পরিসংখ্যাটাকে মানে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যাটাকে আমি ওয়াই অক্ষ বরাবর স্থাপন করবো। তাহলে এদের বিন্দুগুলো হবে, এদের ক্ষেত্রে বিন্দুগুলো হবে 10,7, 20,17, 30,40, তারপরে হচ্ছে তোমার 40,90, 40,90, 50,96, 60, 60,100। এই হচ্ছে আমার ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে, এইগুলো হচ্ছে আমার বিন্দু। ছক্কা বুঝে বিন্দুগুলো হচ্ছে এই। এবার যদি আমি এই বৃহত্তর সূচকের এই পোর্শনটায় যাই, এদের এই পোর্শনটায়, তাহলে এদের বিন্দু কি হবে দেখো, এদের বিন্দুগুলো কি হবে, তাহলে হচ্ছে 0,100, তারপরে আসছে তোমার 10,93, তারপরে আসছে 20,83, তারপরে হচ্ছে 30,60, তারপর হচ্ছে 40,10, আর 50,4, আর 60,0। ওকে, 60,0 এটা তোমার না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার এদেরকে প্লট করতে হয় কিভাবে, এবার তোমরা একটু গ্রাফ পেপারটা একটু দেখে নাও। এতদিনে তোমরা সবাই দেখেছো, তাও আর একবার দেখো। এই দেখো গ্রাফ পেপার, আশা করি দেখতে পাচ্ছ, আশা করা যায়। এই গ্রাফ পেপারের দেখো, এই যে প্রত্যেকটা ওয়াই অক্ষ বরাবর কিছু কলাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা কলাম আছে। আর এক্স অক্ষ বরাবর কিছু রো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা রো আছে। এবার এই যে বিন্দুগুলো আমি পেয়েছি, এটাকে যদি আমাকে স্থাপন করতে হয়, দেখো এদের প্রত্যেকের মাঝখানে 10টা করে ঘর আছে। এই যে যে ডিভিশনটা দেখতে পাচ্ছ, এর মাঝখানে 10টা করে ঘর আছে। তা এইদিকে আমার কত অবধি আছে, 100 অবধি আছে এক্স এক্সিস বরাবর। আমাকে যেতে হচ্ছে কত অবধি, 60 অবধি যেতে হচ্ছে। কত অবধি, 60 অবধি যেতে হচ্ছে। এই জন্য যদি আমি এক্স অক্ষ বরাবর যদি আমি প্রত্যেকটা যে বর্গাকার ক্ষেত্র রয়েছে, আরো একটু কাছে গেলে দেখতে পারবে এর প্রত্যেকটা ঘর হচ্ছে বর্গাকার। তাই আমি যদি
আমি যদি এর প্রত্যেকটা এক্স অ্যাক্সিস বরাবর এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা এক্স অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ঘরকে যদি আমি এক এককও ধরি, প্রত্যেকটাকে যদি এক এককও ধরি তাও অসুবিধা নেই, কিন্তু উপরে আছে কটা 13টা মানে 130। তা আমার দরকার কত 100 মানে 10খানা ঘর দরকার। সেক্ষেত্রে আমি এটাকে মানে উপরের অক্ষ বরাবরও প্রত্যেকটা ঘরকে আমি এক একক ধরে এগোতে পারি। এই ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে যখন আরো দুটো একটা অঙ্ক আমরা করবো। ওকে, ঠিক আছে। তো এদের স্থাপন করতে হয় কিভাবে, সেটা তো আগে দেখালাম। এবার স্থাপন করার আগে লিখতে হয় কিছুটা, সেটা লিখতে হয় ছক কাগজে, ছক কাগজের এক্স অক্ষ, এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর, ছক কাগজের এক্স অক্ষ বরাবর বর্গাকার বাহুর, এখানে প্রতিটি লিখতে পারি, প্রতিটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য ও ওয়াই অক্ষ, এখানে আরো একটু সুন্দর এবং শর্ট করে লেখা যায়, আজকেরটা কোথায় রাখলাম, সুন্দর এবং শর্ট করে লেখা যায় কারণ এখানে আমি এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুটো বরাবরই এক নিচ্ছি, এক একক নিচ্ছি। ছক কাগজের এক্স ও ওয়াই ওয়াই অক্ষ বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরে এক্স অক্ষ বরাবর বরাবর এক্স অক্ষ বরাবর শ্রেণী ও ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যাকে স্থাপন, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যান ধরে বিন্দুগুলি স্থাপন স্থাপন করে ক্ষুদ্রতম ও বৃহত্তম সূচক, ক্ষুদ্রতম বৃহত্তম সূচক ও জাইব অঙ্কন করলাম। এই অবধি লিখতে হবে কখন, যখন আমার এই ক্ষুদ্রতম সূচক এবং বৃহত্তম সূচক দুটোই একই সাথে প্লট করতে হবে, একই সাথে আঁকতে হবে। যদি আমি যে কোনো একটা করতাম, যদি আমাকে বলতো যে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা সমন্বিত অজাইব অঙ্কন করো, তাহলে শুধু ক্ষুদ্রতম সূচকটুকুই লিখে এই বৃহত্তম সূচকটাকে আমি তখন মুছে দিতাম, আর যদি বৃহত্তম সূচক বলতো তখন ক্ষুদ্রতম সূচকটাকে মুছে দিতাম। এবার দেখো আমারটা পারফেক্ট হবে না, তোমরা যখন গ্রাফ পেপারে করবে তখন ব্যাপারটা পারফেক্ট হবে, তাও চেষ্টা করছি আমি। প্রথমে গ্রাফ পেপারে এরকম একটা দাগ টেনে নেবে, কোথা থেকে ধরলে তোমাদের পেপারটায় মানে পারফেক্টলি আসছে সেটা একটা দাগ টেনে নেবে। নেওয়ার পরে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই বরাবর আমি কি নিয়েছি, এই বরাবর আমি নিয়েছি কি তোমার শ্রেণী, আর এই বরাবর কি নিয়েছি ক্রম যৌগিক
পরিসংখ্যা। এবার আবার নিয়েছি আমি ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার বিন্দুগুলো স্থাপন করতে হবে। আমরা কোথা থেকে শুরু করব দেখো, এখানে যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে মানে 10 অবধি, মানে 10 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, তাই জন্য ধরো এই হচ্ছে 10, এই 20, এই 30, 40, 50, 60, 70, 80, 90 অ্যান্ড 100 হলো। আর উপরেও আমাকে 100 যেতে হবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এটা 90, এটা 100। ওকে, এবার আমি প্রথমে এই ক্ষুদ্রতর সূচকটাকে স্থাপন করার চেষ্টা করছি, এদিক ওদিক হবে। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচকের প্রথম বিন্দুটা হচ্ছে 10,7, 10,7। তাহলে আমাকে প্রথমে এই দিকে 10 যেতে হবে, এই হচ্ছে 10, আর এই দিকে উপরে যেতে হবে 7। ধরলাম আমি এইখানে আমার 10,7 বিন্দুটা এইখানে আসছে। তারপর হচ্ছে 20,17, এই যে 20, 20 থেকে কম আসবে, তার মানে আমি ধরলাম এখানে, এখানে হচ্ছে আমার 20,17। তারপর হচ্ছে 30,40, এই হচ্ছে 30, আর এই হচ্ছে আমার এই যে 30, আর এই হচ্ছে আমার 40, 30, 40। তারপরে আছে কত, ওই এই যে 30, 40 পরে 40, 90, 40, 90, এই যে 90, এই ধরো 40, 90। তারপরে আছে কত, 50, 96, এই যে 50, বেশি এদিকে সরে এসছে মনে হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে 50, আর কত আছে 96, ধরো এরকম একটা জায়গা আসবে 96। তারপরে আসছে কত, 60, 100, 60, 100, ধরো এখানটায় আসলো 60, 100। এই হচ্ছে আমি বিন্দুগুলো প্লট করলাম। এবার এদেরকে কি করতে হবে, ধরো এদেরকে আমার এদেরকে এই প্রথম বিন্দু 0,0 এখান থেকে যোগ করা শুরু করতে হবে। স্কেল ইউজ করবে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুকে যোগ করার জন্য। ধরো এরকম এসছে ওজাইভটা আমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সূচক ওজাইভ, হচ্ছে আমার ক্ষুদ্রতম সূচক ওজাইভ। এই ক্ষুদ্রতম সূচক ওজাইভ থেকে আমাকে যদি মধ্যমা বার করতে বলে তখন কি করব দেখো, আমি এখানে এই যে n=100 পেয়েছিলাম, n=100 পেয়েছিলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি n= যদি 100 হয়, তাহলে অতএব n/2, n/2 কত হবে, 50 হবে। আমার n/2 50 হবে। এবার n/2 এর মান যা পেলাম সেই বরাবর আমাকে কোথায় যেতে হবে, y অক্ষ বরাবর যেতে হবে। তাহলে 50 কোথায় আছে, এইখানে আছে, ঠিক। এবার এই 50 থেকে কি করতে হবে, এই 50 থেকে সোজাসুজি এই ওজাইভের উপর একটা লম্ব টানতে হবে। ধরো এটা পি বিন্দুতে স্পর্শ করেছে, এটাকে স্পর্শ করেছে। এবার পি বিন্দু থেকে এটা আরেকটু উপরে আসতো, পি বিন্দু থেকে এই যে এক্স অ্যাক্সিস, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আর একটা লম্ব টানতে হবে। ধরো এরকম কোন একটা জায়গায় আসছে, পি বিন্দু থেকে আমার এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। এখানেই আসবে কিনা আমি জানি না, কারণ আমার তো না গ্রাফ পেপার ঠিক আছে না আর ঠিক আছে। এরকম এবার ধরো এই পি বিন্দু থেকে পি এম লম্ব টানলাম। এবার এম বিন্দু এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, কি বলছি, এম বিন্দু এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে যে মান আসবে আমার, এই এম বিন্দুর যা মান আসবে সেটাই হবে হচ্ছে আমার মধ্যমা, সেটাই হবে আমার কি, মধ্যমা। অতএব এক্স অক্ষে এক্স অক্ষকে যে বিন্দুতে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে সেটাই হবে
মধ্যমার মান। এই মধ্যমা বার করার আরো একটা সূত্র আছে। এবার আমরা বৃহত্তর সূচকটা অঙ্কন করি। এই গ্রাফ পেপারে আমরা বৃহত্তর সূচকটা অঙ্কন করি। যদি বলে ক্ষুদ্রতর সূচক উজাইব অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো, তাহলে এই অবধি করলে হয়ে যাবে। এবার যদি বলে যে না, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দুটোই নির্ণয় করে সেখান থেকে মধ্যমা নির্ণয় করো, সেখানে কি করতে হবে দেখো। আবার সেম কাজ করতে হবে। এবার আমাদের গ্রাফ পেপারে এই বৃহত্তর সূচক থেকে আমি যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলোকে আমার গ্রাফ পেপারে বসাতে হবে। কিভাবে বসাবো দেখো। প্রথমে আছে 0, 100। 0, 100 মানে এই যে এই বিন্দুটা 0,100। তারপরে আছে 10,93। এই যে 10, 93, 100, এই হচ্ছে 90, তাহলে 93 এরকম কোনো একটা জায়গায় আসবে 93। তারপরে আছে আমার 20,83। এই যে 20 থেকে 83, তার মানে আমার এরকম কোনো একটা জায়গায় আসবে 83। তারপরে আছে 30, 60। এই যে 30, 60, 30, 60 এরকম কোনো একটা জায়গায় আসবে 30, 60। তারপরে আছে আমার 40, 10, 40, 40, 10, তার মানে এইখানে চলে আসবে 40, 10। তারপরে আছে 54, 54, এইখানে আসবে 54। আর 60-তে 0। এইখানে আবার সেম কাজ, এই বিন্দুগুলোকে যুক্ত করো। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওজাইব ওজাইব এটা হচ্ছে আমার বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক ওজাইব। বৃহত্তর সূচক ওজাইব। এবার এদের ক্ষেত্রে যখন ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক নির্ণয় করে মধ্যমা নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের আর এই এন এর প্রয়োজন পড়বে না। এন এর প্রয়োজন তখন আর আমাদের পড়বে না। তখন আমাদের কি করতে হবে, এই যে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক অনুযায়ী পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে, এই যে ধরো এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু থেকে আমার এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। এরকম একটা লম্ব টানতে হবে। টানলে যে বিন্দুতে স্পর্শ করবে সেটাই হবে এই পরিসংখ্যানের মধ্যমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি। আসলে গ্রাফ পেপার ছাড়া এইসব কাজ মানে কি বলতো, এখানে একটু এদিক ওদিক হয়ে গেলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এই জন্য গ্রাফ পেপার ছাড়া আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিলাম কিভাবে ওজাইব অঙ্কন করতে হয়, সেখান থেকে কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয়। এবং সেম কাজ যদি বৃহত্তর সূচক দিয়ে নির্ণয় করতে হতো, তখন আমার এই n/2 নির্ণয় করে সেখান থেকেই লম্বটা টানতে হতো। ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে যদি সিঙ্গেল দেয়, শুধু ক্ষুদ্রতর সূচক বার করে সেখান থেকে তুমি ওজাইব একে সেখান থেকে মধ্যমা নির্ণয় করো, যেটা যেমন করেছি। বৃহত্তর সূচকের ক্ষেত্রে সেমই করতে হয়। একটুখানি দেখে নাও। আমি এই ওজাইব থেকে তোমাদের আর অঙ্ক করাচ্ছি না, কারণ এতে আমি পারফেক্ট অ্যান্সার না তোমাদের বোঝাতে পারবো না। মানে আমি তো বুঝতে পারবো, কিন্তু তোমাদের যেহেতু বোঝাতে পারবো না, কারণ গ্রাফ পেপারে তো এই বোর্ডের উপর আমি গ্রাফ পেপার কিভাবে আঁকবো বলো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের 26.3-এর যে অঙ্কগুলো রয়েছে, সেটা 2-3টেই অঙ্ক আছে। এখান থেকে কোশ্চেন কম আসে, এবং আমি তোমাদের পার্সোনালি প্রেফার করব, যদি সম্ভব হয়, যদি অপশন থাকে, যেহেতু 3টে না 4টে কোশ্চেন আসে প্রথম দিন বলেছিলাম, যদি অপশন থাকে তাহলে ওজাইব নির্ণয় করার দরকার নেই। ডিরেক্ট সূত্রে ফেলে, মানে যদি মানে এমনি তো থাকবে যে মধ্যমা নির্ণয় করো। নর্মালি 3টে কোশ্চেন থাকে, একটা হচ্ছে তোমার গড়, একটা মধ্যমা আর একটা সংখ্যাগুরু মান। এবার মধ্যমাটা যদি ওজাইব দিয়ে থাকে তাহলে তুমি গড় আর সংখ্যাগুরু মান করে আসলে, বা যদি ওজাইব দিয়ে না থাকে তাহলে তুমি এখান থেকে মধ্যমাটা নির্ণয় করে নিলে সূত্রের মাধ্যমে, সেটা বেটার হয়। সময়ও বাঁচবে, আর এরকম আঁকাআঁকির ঝামেলাও থাকবে না। সো ইট ইজ আপ টু ইউ। কিন্তু যেহেতু সিলেবাসে আছে, আমি তোমাদের যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে। এবার আমরা রাশিবিজ্ঞানের যে অন্তিম বিষয় রয়েছে, অন্তিম অংশ, সেই অন্তিম অংশে রয়েছে আমাদের
কি রয়েছে যেন, সংখ্যাগুরু মান। আমাদের পশ্চিমবাংলায় লোকে, মানে পশ্চিমবাংলায় যারা রয়েছে তারা মোটামুটি সবাই এই জিনিসটার সঙ্গে, মানে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এই ব্যাপার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত, যে কে সংখ্যা গুরু আর কে সংখ্যা লঘু। এবং পশ্চিমবাংলার পলিটিক্সে সব থেকে বেশি বর্তমান সময় এটাই চলছে, যে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু কে কাদের ভোট পাবে। যাই হোক, আমরা পড়াশোনা করছি, আমাদের পলিটিক্স দিয়ে কাজ নেই। কিন্তু আমি তোমাদের যেটা বোঝাতে চাইলাম, যে সংখ্যাগুরু আর সংখ্যালঘু এই পরের টপিকে আমাদের রয়েছে পরিসংখ্যানের, যে সংখ্যাগুরু এবং মানে সংখ্যাগুরু মান নির্ণয়। তো সংখ্যাগুরু আর সংখ্যালঘু কিভাবে নির্ণয় করতে, একদম বেসিক একটা কনসেপ্ট আগে বুঝি, তারপরে আমরা অঙ্কের দিকে যাচ্ছি। ধরো ধরো এটা একটা ক্লাসরুম, এটা হচ্ছে ক্লাস 10 এ এর ক্লাসরুম। এটা এই ক্লাস 10 এতে ক্লাসরুম। এখানে ধরো তোমার মেল রয়েছে 26 আর ফিমেল রয়েছে তোমার ধরো 29। মেল রয়েছে 26, ফিমেল রয়েছে 29। তাহলে এদের মধ্যে কারা সংখ্যাগুরু? এদের মধ্যে সংখ্যাগুরু হচ্ছে ফিমেলরা। অ্যাকচুয়ালি সংখ্যাগুরু বলতে এটাই বোঝায় যাদের সংখ্যা বেশি। সংখ্যাগুরু বলতে এটাই বোঝায় যে যাদের সংখ্যা বেশি। যেমন আমরা ওই যে বলছিলাম একটু আগে, পলিটিক্স হঠাৎ করে মাথায় চলে আসলো তাই, যে সংখ্যালঘু, সংখ্যালঘু বলতে কাদের বুঝি আমরা এখানে, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবাংলা কি অল ওভার ভারতের ক্ষেত্রেই তোমার সংখ্যালঘু বলতে মুসলিম কমিউনিটিকে বোঝায়, আর সংখ্যাগুরু বলতে এখন অব্দি হিন্দু কমিউনিটিকে বোঝায়। মানে যাদের নাম্বারটা বেশি থাকে তারা হচ্ছে সংখ্যাগুরু, আর যাদের কম্পারেটিভলি নাম্বারটা কম থাকে তারা হচ্ছে সংখ্যালঘু। কিন্তু আমাদের এখানে সংখ্যালঘু বার করার কোনো জায়গা দেয়নি, তাই জন্য আমরা বার করবো শুধু সংখ্যাগুরুটাকে। তো এবার এই ছিল সংখ্যাগুরু কি, সেটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো অঙ্কে কি বলে, অঙ্কে তো কিছু বলবে। ধরো একটা ওই আবার সেই ক্লাস টেন ক্লাস 10 এর এ সেকশন, সেকশন এ, একটা ক্লাসরুম। এই রুমে তোমার কুইজ কম্পিটিশন হচ্ছে। কি হচ্ছে? কুইজ কম্পিটিশন হচ্ছে। কুইজ কম্পিটিশনে সরি, তো কুইজ কম্পিটিশন হচ্ছে, সেখানে স্যার বলেছেন আমি একটা তোমাদের এই কুইজ কম্পিটিশনের উপর থেকে একটা পরিসংখ্যান বানাবো। পরিসংখ্যান কিভাবে বানাবো? ধরো 10খানা কোশ্চেন করা হবে, দুটো অ্যান্সার কে করলো, তিনটে কে করলো, চারটে কে করলো, পাঁচটা কে করলো, ছটা কে করলো, সাতটা, আটটা, নটা আর 10টা। মানে এই হচ্ছে 10খানা কোশ্চেন। এই 10খানা কোশ্চেন, 10খানা তো হয়নি, 9টা হয়েছে কোশ্চেন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে, 9টাই ধরো। এই 9টা কোশ্চেনের মধ্যে থেকে কতগুলো ছাত্রছাত্রী মিলে কতগুলো অ্যান্সার দিয়েছে, সেখান থেকে স্যার একটা পরিসংখ্যান তৈরি করলেন। পরিসংখ্যান তৈরি করে তিনি দেখলেন যে দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। ধরো এই ক্লাসে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 40, ধরে নাও ছাত্রছাত্রীর সংখ্যা 40। এবার দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে এরকম নাম্বার হচ্ছে 13 জন, এরকম নাম্বার 13 জন। এবার 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা ধরো 5 জন। আমি ধরে নিচ্ছি যে তোমাদের মানে টপার 5 জনই আছে, আর বাকি অন অ্যাভারেজ স্টুডেন্ট আমার মতন, আমিও তো অ্যাভারেজ স্টুডেন্ট। তো এই যে 5 জন দিয়েছে 10টার অ্যান্সার আর দুটো দিয়েছে, এটা একটু বেশি হয়ে গেল না? এটাকে তুমি 9 করো তাহলে, 9 জন, তাহলে 9 আর 5 14। এবার তিনটে কোশ্চেনের অ্যান্সার দিতে পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা ধরো 10 জন, 24 বেশি হয়ে যাবে এখানে, এটাকে আরো একটু কমাতে হবে, তিনটে করে। 5 আর 3 8, 18, 18। 9টা অ্যান্সার দিয়েছে ধরো 2 জন, 8টার অ্যান্সার দিয়েছে ধরো 7 জন, তাহলে 5 আর 2 7 7 14, 14 আর হচ্ছে
আচ্ছা, এই ছাত্রছাত্রীর সংখ্যা পরে হিসাব করছি, ওই করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 8টার অ্যান্সার দিয়েছে 7 জন, 7টার অ্যান্সার দিয়েছে ধরো 18 জন। 18 জন স্টুডেন্ট 7টার অ্যান্সার দিয়েছে। 6টার অ্যান্সার দিয়েছে 15 জন, 5টার দিয়েছে ধরো 13 জন, 4টার দিয়েছে ধরো 6 জন। ওকে, এবার স্যার বলছে যে এই হচ্ছে তোমাদের পরিসংখ্যান তোমাদের ক্লাসের, যে এই আমি কোশ্চেন করেছি সেখান থেকে এইভাবে অ্যান্সার দিয়েছে ছাত্রছাত্রীরা। তাহলে আমাকে বলো যে সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অ্যান্সার করেছে কতগুলো কোশ্চেনে। তাহলে এখান থেকে আমি খুঁজে শুরু করলাম। দুটো কোশ্চেনের অ্যান্সার করেছে 3 জন, 3টের 10 জন, 6টার 4টের 6 জন, 5টার 13 জন, 6টার 15 জন, 7টার 18 জন, তারপরে তো কমতে কমতে আছে। তাহলে সব থেকে বেশি অ্যান্সার করেছে কতজন? 18 জন ছাত্রছাত্রী। কতগুলো কোশ্চেনের অ্যান্সার করেছে? 7খানা কোশ্চেনের অ্যান্সার করেছে। তাহলে আমার যদি সংখ্যাগুরু মান বার করতে বলে, তাহলে এখান থেকে আমার সংখ্যাগুরু মান বেরোবে 7। বুঝতে পেরেছো? মানে 7খানা কোশ্চেনে সর্বাধিক অ্যান্সার দিয়েছে, সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট অ্যান্সার করেছে, এই জন্য এটা হচ্ছে আমার সংখ্যা গুরুমান। ওকে, ওকে। তো এই একরকম ভাবে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি। আবার কখনো কখনো ধরো এইরকম না এসে আরো একটা ডিজিট এরকম চলে আসতো। ধরো এই যে 5খানা কোশ্চেনেরও অ্যান্সার করেছে 18 জন, তাহলে আমি সংখ্যাগুরু মান কি করে পেতাম? তখন তো এই 5ও আমার সংখ্যাগুরু মানের ভিতর চলে আসতো, যে 5খানা কোশ্চেনেরও তো 18 জন করেছে। আপনি কেন বলছেন যে দাদা 7টাই ওর সংখ্যাগুরু মান? হতেই পারে। এরকম ক্ষেত্রে যখন এই যে আমরা একটি মাত্র সংখ্যাগুরু মান পাই, যখন আমরা যে তথ্যের সংখ্যাগুরু মান একটি, যে তথ্যের সংখ্যাগুরু মান একটি, তাদেরকে বলে ভূয়িষ্ঠ সংখ্যাগুরু মান। ভূয়িষ্ঠ তো বলে ভূয়িষ্ঠক, ভূয়িষ্ঠক বা এক সংখ্যাগুরু মান। যাদের ক্ষেত্রে সংখ্যাগুরু মান তাদেরকে বলে হচ্ছে যাদের ক্ষেত্রে মানে যে তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান দুটো হবে তাদেরকে বলে দ্বিভূয়ষ্ঠক। আর 2-এর বেশি হলে, যখন কারো সংখ্যাগুরু মান 2-এর বেশি হয়ে যায় তখন তাকে বলে 2-এর বেশি হলে তখন তাকে বলে বহু ভূয়িষ্ঠক, বহু ভূয়িষ্ঠক সংখ্যাগুরু মান। ওকে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে সংখ্যাগুরু মান, কোনো তথ্যের সংখ্যাগুরু মান যদি 1 হয় তাদেরকে বলে ভূয়ষ্ঠক, যদি 2 হয় তাহলে দ্বিভূয়ষ্ঠক, আর যদি 2-এর বেশি হয় তখন সেটাকে বলে বহু ভূয়ষ্ঠক। তাহলে এই যে সংখ্যাগুরু মানটা আমি পেয়েছি 5 এবং 7, এটাকে আমরা কি বলবো? দ্বিভূয়ষ্ঠক সংখ্যাগুরু মান। এই তথ্যের দ্বিভূয়ষ্ঠক সংখ্যাগুরু মান। ওকে, এবার এ তো হলো, এতক্ষণ তো গল্প করলাম, এবার একটু অঙ্ক করি। গল্প করতে করতেই তোমাদের অঙ্কের অর্ধেকটা বুঝিয়ে দিলাম। দেখো, এবার ধরো আমাকে একটা কি বলে ওইটার পরিসংখ্যান দিয়ে দিস, কি বলে বলছে, একটা পরিসংখ্যান আমাকে এরকম ভাবে দিয়ে দিয়েছে যে একটা ক্লাসে যে কতদিন ছাত্রছাত্রীর সংখ্যা, এটা দিনের সংখ্যা, আর একটা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা। মানে কতদিন করে ছাত্রছাত্রী, কতজন ছাত্রছাত্রী কতদিন ক্লাসে এসছে সপ্তাহে। ধরো 6 থেকে 10, তারপরে হচ্ছে 10 থেকে 14, 10 থেকে 14, তারপরে হচ্ছে 14 থেকে 18, 18 থেকে 22, আর 22 থেকে 26, 22 থেকে 26, এ হচ্ছে দিনের সংখ্যা। এবার ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে? 8, 28, 34, 8,
28, 34, 18, 12 এরকম একটা পরিসংখ্যা দিয়ে আমাকে বলছে এখান থেকে তুমি সংখ্যাগুরু মানটা নির্ণয় করো। তাহলে এখানেও একটা সূত্র আছে। সূত্রতে যাওয়ার আগে আমাদের খুঁজে বার করতে হবে যে কোন শ্রেণীতে পরিসংখ্যা সব থেকে বেশি আছে। তাহলে আমার এই যে পরিসংখ্যাটা দিয়েছে, পরিসংখ্যানটা দিয়েছে সেই শ্রেণীর মানে এখানে পরিসংখ্যা সব থেকে বেশি আছে কোথায়? এখানে। তাহলে যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি হবে, কি বলছি, যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি হবে সেই শ্রেণীটাকে আমরা বলি সংখ্যা গুরু শ্রেণী। এটাকে আমরা কি বলি? সংখ্যাগুরু শ্রেণী। কি বলি? সংখ্যাগুরু শ্রেণী। কাকে বলি? যার পরিসংখ্যা সর্বাধিক। তাহলে সংখ্যাগুরু শ্রেণী আমার এই গ্রাফের ক্ষেত্রে মানে এই পরিসংখ্যানের ক্ষেত্রে কোনটা? 14 থেকে 18। এবার সংখ্যাগুরু শ্রেণীর যে নিম্ন সীমা, সংখ্যাগুরু শ্রেণী, আচ্ছা তোমাদের আগে সূত্রটা আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান L প্লাস f1 minus f0 by 2 into f1 minus f0 minus f2 into h। এবার যা বলছিলাম এই যে এল, এল এর ব্যবহার আমরা আগেও করেছিলাম মধ্যমার ক্ষেত্রে। তাহলে সংখ্যাগুরু শ্রেণীর যে নিম্ন সীমা, সংখ্যাগুরু শ্রেণীর যে নিম্ন সীমা সেটাকে আমরা কি বলি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা, তাকে আমরা কি বলি? এল বলি। তাহলে এদের ক্ষেত্রে আমার এল কি হবে? এল ইকুয়াল টু 14। ওকে, এল ইকুয়াল টু 14, এল ইকুয়াল টু 14 হলো। এবার এই যে এল এর পরে আসছে আমার এফ ওয়ান, এফ ওয়ান, এফ ওয়ান, এফ ওয়ান এর গল্প কি হচ্ছে? এফ ওয়ান হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু সংখ্যা গুরু শ্রেণীর পরিসংখ্যা। এখন কি? সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা কত? 34। বেসিক্যালি আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে সবার আগেই এফ ওয়ানটাই নির্ণয় করেছি, কারণ এখানে পরিসংখ্যা সব থেকে বেশি পেয়েছি বলেই এই শ্রেণীটাকে আমি সংখ্যাগুরু শ্রেণী ধরেছি। তাই জন্য সবার আগে আমরা এফ ওয়ানটাকে বার করেছি। এরপরে আছে এফ জিরো। এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। কি বলে? সংখ্যাগুরু শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, এটা আলাদা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এখানে কত হচ্ছে? সেটা হচ্ছে এই যে এফ জিরো, সেটা হচ্ছে কত? 28। এটা হচ্ছে আমার এফ ওয়ান। আর এরপরে আরো একটা আছে তোমার এই যে এফ টু রয়ে গেছে। এফ টু কি? এফ টু হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা সেটা কত? সেখানে আমার এই যে এটা এফ টু, সেটা হচ্ছে 18 পেয়ে গেলাম। আর একটা জিনিস বাকি রয়েছে আমার, সেটা হচ্ছে এইচ। এইচ হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর ব্যবধান, ব্যবধান বা পার্থক্য। তার মানে এই যে 14 আর 18 এদের মধ্যে দূরত্ব কত, পার্থক্য কত, সেটা হচ্ছে 4। সেটা হচ্ছে আমার এইচ। হলো, আমি পুরো তথ্য পেয়ে গেছি। এবার তথ্য পেয়ে গেলে আমাকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। অতএব সংখ্যাগুরু মান ইকুয়াল টু কত হবে আমার? এল হচ্ছে তোমার 14 প্লাস এফ ওয়ান 34 মাইনাস এফ জিরো 28 বাই নিচে হচ্ছে 2 ইন্টু এফ ওয়ান 34 সরি মাইনাস এফ জিরো 28 মাইনাস এফ টু 18।
F2 18। এইসব হলো, এইসব ইংরেজি হলো। এর সাথে আমাকে গুণ করতে হবে এইচটাকে। এইচ কত? 4। ওকে, 14 প্লাস 8 আর কত হলে 14 হয়? 6 হলে হাতে 1, 2 এর 1, 3 এ 3 মিলে গেল 0, আর বসলাম না। 34 দুগুণই হচ্ছে তোমার 34 দুগুণে 68, সেখান থেকে বাদ করো 8 আর 8 16, 6 হাতে 1, 8 আর 8 16, 6 হাতে 1, 2 আর 1, 3 আর 1, 4 ইন্টু 4। বাহ, এখান থেকে করলে হচ্ছে তোমার 14 প্লাস 6 বাই 6 আর কত হলে 8 হয়, 2 হলে 4 আর কত হলে 6 হয়, 2 হলে ইন্টু 4। 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, 2 দিয়ে কাটলে 11 দুগুণি 22, হলো হচ্ছে 14 প্লাস 6 দুগুণি 12/11। 12/11 করলে হবে 11 দুগুণে 22, 1.11 সামথিং আসবে এখানে। 14 প্লাস 1.1 হচ্ছে তোমার 11 কে 11, তারপরে হচ্ছে তোমার 1.1, 11 7 11 77, 8 থেকে যাচ্ছে, হ্যাঁ 1.7। এখানে প্রায় লিখতে হবে, এখানে না লিখলেও এইখানে আমার লিখতে হবে 15.17 প্রায়, কারণ আমি অ্যাপ্রক্সিমেট এসেই ছেড়ে দিয়েছি, আমি পরে আর এগোইনি। ওকে, দেখো এই যে 12 ভাগ করতে হবে 11 দিয়ে, 11 দিয়ে ভাগ করলে 11 কে 11, তারপরে এই 1 হচ্ছে পয়েন্ট দিয়ে 0 আনলাম। আচ্ছা, ভুল করেছি আমি, এখানে 1 পয়েন্ট এটা আসবে না, আরো কম আসবে। পয়েন্ট এবার 0 আনতে হবে এখানে একটা, আরো একটা 0 আনলাম। 0 আনার পরে 11 9 11 99, আবার হতে হতে থাকবে, তাহলে এখানে হবে 1.09। অ্যান্সার করলে আসবে 15.09 প্রায়। ওকে, তো এইভাবে আমাদের কি করতে হয়? সংখ্যাগুরু মান বার করতে হয়। একটুখানি দেখে নাও, এই চ্যাপ্টার থেকে আমি একটা দুটো অঙ্ক করিয়ে দিই তোমাদের। আমি তোমাদের দুটো অঙ্ক করাই এই চ্যাপ্টারে। একটা অঙ্ক আছে, সেখান থেকে তোমার গড়, মধ্যক, প্রচুরক, তিনটে মানে সংখ্যাগুরু মান তিনটেই নির্ণয় করতে বলছে। সেই তিনটেই একটা অঙ্ক থেকে প্রয়োগ আছে, সেই প্রয়োগটা করিয়ে দিই, তারপরে আর চ্যাপ্টার থেকে আর একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ নাম্বার 34, প্রোগ নাম্বার 34। 34 প্রোগে আমাকে যা যা তথ্য দিয়েছে, আমি সেখান থেকে ডিরেক্ট একবারে মানে ছক তৈরি করছি। হ্যাঁ, আমাকে প্রথমে দিয়েছে বয়স, দিয়েছে বছরে, বয়স বছরে দিয়েছে, সেটা আমি আর লিখছি না। তারপরে আমাকে দিয়েছে সদস্য সংখ্যা, তার মানে পরিসংখ্যা দিয়ে দিয়েছে। কিন্তু আমার যেহেতু গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবো, এই জন্য আমাকে মধ্যমাটা বার করে নিতে হবে। মধ্যক বা শ্রেণী মধ্যক, যেটাকে আমরা xi দিয়ে ডিনোট করি, শ্রেণী মধ্যক। তারপর হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যাটাকে আমরা fi দিয়ে ডিনোট করি। তারপর হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক
ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, এখানে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি কাজে লাগবে বলো তোমাদের? ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা কাজে লাগবে আমাদের যখন আমরা মধ্যমা নির্ণয় করব তখন। তারপরে আমরা এখান থেকে ইউআই নির্ণয় করে নিতে পারি। ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ বাই এইচ। তারপরে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি হচ্ছে তোমার এফ আই ইউআই। তাহলে আমরা এই যে কল্পিত গড় নয়, যেটা আমরা ধাপ বিচ্যুতি পদ্ধতিতে বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব বলে এই অবধি এসছি। হ্যাঁ, ডেটা তো লিখিনি, বই রেখে দিচ্ছিলাম। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এই অবধি আছে। আর পরিসংখ্যা আছে কত? 30, 38, 70, 42, 20। 30, 38, 70, 42 আর 20। নিচের রূপ আমার লাগছে না, তাই আমি মুছে দিলাম। এবার এদের শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যক আমরা কিভাবে নির্ণয় করি? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা ভাগ 2। তাহলে 20 আর 30 যোগ করলে হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 25। এবার প্রত্যেকের মাঝখানে দেখো ডিফারেন্স আছে 10 করে, তাহলে আমি 10 10 করে যোগ করতে করতে চলে যাই, আমি মধ্যমা পেয়ে যাব 35, 45, 55 আর হচ্ছে তোমার 65। এই মাঝের এটাকে আমি ধরে নিই এ, মাঝের এটাকে আমি এ ধরে নিই। এটা হচ্ছে কল্পিত গড়, এটাকে আমরা কি বলি? কল্পিত গড়। এবার পরিসংখ্যার পরে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগের পরিসংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে 30, 30 সাথে 38 যোগ করলে 68, 68 এর সাথে 70 যোগ করলে হচ্ছে 7 আর 6 13, 138, 138 এর সাথে 42 যোগ করলে হচ্ছে 8 আর 2 10 এর 0, হাতে 1, 4 আর 3 7 আর 1 8, এই 1 20 যোগ করলে 200। তার মানে আমার n ইকুয়াল টু 200 হলো। এবার ইউআই হচ্ছে এক্সআই মাইনাস এ, তার মানে এই যে 45 হচ্ছে, এটা 45 আসবে, এটা 138, এটা আসবে 45 এ, এটা আসবে 0, -1, -2, 1 2। এবার এফ আই ইউআই করলে তোমার কত আসবে? এফ আই ইউআই যদি আমি করি, এফ আই ইউআই তাহলে -60, -38, 0, 1 দিয়ে গুণ করলে 42 আর এখানে হচ্ছে 20। তাহলে এখান থেকে আমার সামেশন অফ এফ আই ইউআই এর মান কত আসবে? দেখো 8, 6 3 9 আর এর দিকে হচ্ছে 2, 4 2 6 যোগ করলে 8 2 আর কত হলে 8 হয়, 6 আর 2 8, হাতে কিছু না, 6 কত 9, তাহলে এটা হচ্ছে -36 হচ্ছে। ওকে, এবার দেখো এখানে আমার এইচ কত পেয়েছি? আমি এইচ পেয়েছি 10, এইচ পেয়েছি 10। এবার আমরা ধাপ বিচ্যুতি পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা যখন গড় নির্ণয় করেছিলাম, তার ফর্মুলা তোমাদের মনে আছে? আশা করি তো মনে আছে। এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই। তাহলে আমরা প্রথমে গড় নির্ণয় করি। এখান থেকে গড় হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এই সামেশন অফ এফ আই করলেও তোমার 200ই আসবে, কারণ n ইকুয়াল টু 200 এসছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এর মান কত? কই গেল? এ কই গেল রে? এই যে 45 প্লাস সামেশন অফ এফ আই এর মান 36 বাই সামেশন অফ এফ আই এর মান 200 ইন্টু এইচ হচ্ছে 10। এই শূন্য কাটলাম। এইখানে একটা সুন্দর ক্যালকুলেশন করা যায়, 2 দিয়ে যেহেতু কাটা যাচ্ছে, তাহলে এসব ইংরেজি না করলে হবে আমার। 10 দুগুণে 20, 18 দুগুণে 36, তাহলে 18কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 মাইনাস 1.8। অ্যান্সার কত আসবে তোমার? 45, 44,
43.2 আসবে। 8 আর 2 10 শূন্য, হাতে 1, 3, 3 আর 1 4 আর 1 5, ঠিক আছে। 43.2 আসবে হচ্ছে তোমার গড়। এটা হচ্ছে আমার কল্পিত গড়। ও ঠিক করিনি, উত্তর মেলেনি তো, তাই তো ভাবে। এই যে 20 কে 2 দিয়ে গুণ করলে হয় 40, তাহলে এখানে হচ্ছে তোমার 40 82, এখানে হয়েছিল 98, এখানে হচ্ছে 82, তাহলে 2 আর 6 1 16, তাহলে এখানে হবে -16। সরি। তাহলে আমার এখান থেকে আবার মোছামুছি করতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার -16/200 ইন্টু এইচ। ওই এইচ আবার লিখছি 10, এইচ এর ভ্যালু 10। এই জিরো কাটলাম, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 10। তাহলে হচ্ছে 45 মাইনাস 0.8, তাহলে হচ্ছে তোমার 44.2। 44.2 হচ্ছে আমার গড়। এখানে বছরে আসবে, কারণ আমাকে এই যে বয়স বছরে দিয়েছিল, এটা হচ্ছে গড় বয়স। গড় বার করে নিলাম। এবার এই ছক থেকে যদি আমাকে মধ্যমা বার করতে হয়, মধ্যমা বার করতে হলে মধ্যমার সূত্র মনে আছে তোমাদের? মধ্যমা 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 ইকুয়াল টু, আমরা কি করতাম, এল প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু এইচ। এবার মধ্যমা শ্রেণী আমরা কোনটাকে ধরতাম? n/2। মধ্যমা শ্রেণী আমরা কোনটাকে ধরতাম? n/2। n/2 মানে 100/2। 100 এর জাস্ট বেশি কোথায় আছে? এইখানে আছে। তাহলে এইখানে হলে আমার মধ্যমা শ্রেণী হবে এটা। অতএব মধ্যমা শ্রেণী ইকুয়াল টু 40 টু 50। এটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। অতএব এল কত হবে আমার? 40। আর সিএফ কত হয়? যেখানে মধ্যমা শ্রেণী তার আগেরটাই হচ্ছে সিএফ। তাহলে সিএফ কত হবে আমার? সিএফ হবে 68। আর এফ হচ্ছে, এই যে যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এফ হচ্ছে 70। আর কি এইচ তো 10, এইচ ইকুয়াল টু 10। সূত্রে বসিয়ে দিই। সূত্রে যদি বসাই তাহলে কেমন দেখতে হয় দেখো। অতএব মধ্যমা মধ্যমা নিপটা নষ্ট হয়ে গেছে। মধ্যমা সমান হচ্ছে এল হচ্ছে কই এল 40 প্লাস n/2 100 মাইনাস CF 68 বাই 70 ইন্টু 10। 40 প্লাস 8 আর কত হলে 10 হয়, 2 হলে 6 আর 7 আর কত হলে 10 হয়, 3 হলে 1 বসে হলে 0 বসে না, ইন্টু 10। এই কাটলাম। 4 7 28, 5 7 35, 40 প্লাস 7 4 7 28, 28 আর হচ্ছে 4 7 28, 8 আর কত হলে 12 হয়, 4 হলে হাতে 1, 2 1 3 বসে না, দশমিক দিয়ে 0 আনলে 5 7 35, 5 দশমিকের জন্য আরো 0 আনলে 7 7 49, 1, এরকম চলতেই থাকবে। তাহলে আমি এখানে 4.57 প্রায় লিখলাম, প্রায় ইকুয়াল টু 44.57 প্রায়। এটা হচ্ছে আমার মধ্যমা। 44.57 প্রায় মানে বছর প্রায়, এটা হচ্ছে আমার মধ্যমা। কি পেলাম আমি? তোমার মধ্যমা পেয়ে গেলাম, গড় পেয়ে গেলাম, মধ্যমা পেয়ে গেলাম। এবার হচ্ছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানের ক্ষেত্রে আমরা খুঁজি যে 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 শ্রেণীতে তোমার কি বলে ওটাকে, পরিসংখ্যা সব থেকে বেশি আছে সেটাই সংখ্যাগুরু শ্রেণী। এখান দিয়ে করি আমি, দেখি। তাহলে আমার সংখ্যাগুরু শ্রেণী পেয়ে গেছি আমি। সংখ্যা গুরু
সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে কোনটা আমার, এই যে 40 to 50, 40 to 50। তাহলে সংখ্যাগুরু শ্রেণী পেয়ে গেলাম আমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল ইকুয়াল টু কত, 40। আচ্ছা, F1, F0, F2 আর হচ্ছে এই হচ্ছে আমার কাজে লাগবে F1। F1 কোনটা, এই যে যেখানে সংখ্যাগুরু শ্রেণী রয়েছে সেটাই হচ্ছে আমার F1 সূত্র। তার আগের শ্রেণী হচ্ছে তার আগের পরিসংখ্যানটা হচ্ছে তোমার আগের শ্রেণীর পরিসংখ্যান, সেটা হচ্ছে তোমার F0, সেটা কত, 38। আর যেখানে সংখ্যাগুরু শ্রেণী তার পরের শ্রেণীটা হচ্ছে F2, হচ্ছে 42, আর H হচ্ছে 10। অতএব সংখ্যাগুরু মান, আর একটু উপরে লিখি, সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান কত হবে আমার, L প্লাস F1 minus F0 by 2 into F1 minus F0 minus F2 into H। ভ্যালু বসাই, L এর মান 40 প্লাস F1 এর মান 70, F0 এর মান হচ্ছে 38 বাই 2 ইন্টু F1 এর মান 70 মাইনাস F0 এর মান 38 মাইনাস F2 এর মান 42, H হচ্ছে 10। ওকে ওকে, এবার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। 40 প্লাস 70 মাইনাস 38 করলে হচ্ছে 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 7 হয়, 3 হলে 8 আর কত হলে 10 হয়, 2 হলে 3 আর 1 4, 4 আর কত হলে 7 হয়, 3 হলে। নিচে হচ্ছে 70, 70 ইন্টু 2 করলে 140, 140 মাইনাস হচ্ছে 8 আর 2 10 এর 0, হাতে 1, 4 আর 3 7 আর 1 8, 0 8 আর কত হলে 14 হয়, 6 হলে হাতে 1, এখানে হলো 0 বসে না, ইন্টু 10। এই জিরো কাটলে 6 4 ছক 24, 6 ছক 36, 5 ছক 30, 5 6 3 6 18। এই 6 দিয়ে 32 কে ভাগ করলে হবে তোমার 40 প্লাস 5 ছক 30, 5.3, 2 6 3 6 8, 5.33 আসবে এরকম প্রায়। তাহলে হচ্ছে 45.33 বছর প্রায়। এটা হচ্ছে আমার সংখ্যা গুরু মান, এটা আমার কি সংখ্যাগুরু মান। ওকে, তোমাদের একই সাথে সংখ্যাগুরু মান করিয়ে দিলাম, সাথে গড় এবং মধ্যমাটাও একবার রিভিশন করিয়ে দিলাম। একবার একটুখানি দেখে নাও। এবার আমরা চ্যাপ্টারের দিকে যাই একটু। চ্যাপ্টার থেকে আর কি করাবো এরপরে তোমাদের, আমি ওই এমসিকিউ এসিকিউ গুলো করিয়ে দিই। ওকে, চলো এমসিকিউ এসিকিউ গুলো করি। ওকে, দেখো সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে তোমাদের যদি কখনো শ্রেণীর সীমা দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের শ্রেণীর সীমানাটা বার করে নিতে হবে। হ্যাঁ, সেটা একটু মাথায় রাখবে যে শ্রেণীর সীমা দিয়েছে নাকি শ্রেণী সীমানা দিয়েছে। টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর, 26.4 এর 9 দাগ, 9 এর এ, 1 2 3 4 এই 5। এক দাগে বলছে
এমসিকিউ এর এক দাগে বলছে একটি পরিসংখ্যান বহুভুজের একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা সরি একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, একটু আগেই পড়ে আসলাম, ওজাইব। ওজাইব অপশন কত আছে? ডি, ওজাইব। 2 নম্বরে বলছে 6 7 x 8, y সংখ্যাগুলির গড় 9 হলে, আচ্ছা 6 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 1 2 3 4 5 6 ইকুয়াল টু 9। সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো 7 6 13 বা 8 6 14 14 28, 7 6 13, হায় রে 7 6 13, তো বই গেছে বন্ধে। 7 6 13, 13 আর 8 হচ্ছে তোমার 21, 21 আর 14 হচ্ছে 35, 21 আর 14 35, তাই তো? হ্যাঁ, প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 9 54, 6 9 এই 6 এই পাশে গিয়ে 54 হলো, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 মাইনাস 35 করলে 5 আর কত হলে 14 হয়, 9 আর 5 14, হাতে আর 1 3 আর 1 4 আর কত হলে 5 হয় 19। কত আছে অ্যান্সার? অ্যান্সার বি, অ্যান্সার বি তে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19। ওকে, আশা করি বুঝতে পারছো। তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। আচ্ছা, আর একটা এর পরেরটা করছি আমি। এখানে আমাকে কিছু ডেটা দিয়ে দিয়েছে 30 34 35 36 37 38 39 আর হচ্ছে 40। বলছে যে এর মধ্যে থেকে যদি 35টা না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে। আচ্ছা, মধ্যমা বার করতে গেলে আমাকে পদ সংখ্যা বার করে নিতে হবে আগে। 1 2 3 4 5 6 7 8, তার মানে n ইকুয়াল টু 8। যখন n 8 মানে কি n যুগ্ম সংখ্যা, তাহলে আমরা এর মধ্যমা কিভাবে বার করতাম? n বাই 2 তম পদ x অফ n বাই 2 প্লাস x অফ n বাই 2 প্লাস 1 বাই 2। তাহলে আমাকে হচ্ছে 4তম পদ কত? 1 2 3 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 36 প্লাস 37 বাই 2 করলে হচ্ছে 7 আর 6 13 3 হাতে 1 3 আর 3 6 আর 1 7, 7 আর 6 13 3 হাতে 1 3 আর 3 6 আর 1 7 বাই 2 করলে হচ্ছে তোমার 3 দুগুণে 6 6 দুগুণে 12 36.5। ওকে, এবার বলছে যদি এই 35টা না থাকতো তাহলে আমার n কত হয়ে যেত? 35 না থাকলে n আমার হয়ে যেত 7। তখন আমার মধ্যমা কত হতো? তখন মধ্যমা আমার কত হতো? মানে মধ্যমা পদ কত হতো? মধ্যমা পদ হতো আমার তখন, বা মধ্যমাটাই হতো আমার 7 প্লাস 1 বাই 2, মানে 4তম পদ। তাহলে 1 2 3 4, এটা কত হতো? 37। তাহলে সেটা হতো কত আমার? মধ্যমা কত হতো? 37। তাহলে বৃদ্ধি কত হলো? বৃদ্ধি হলো 0.5। এটাই তোমার কাছে জানতে চেয়েছে যে না থাকলে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 0.5। এটা আমার ডি দাগে আছে। ওকে ওকে, 4 দাগে বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত? এখানে 15 আছে দুবার, আমি এটা লিখছি না। 15 দুবার আছে, 16 দুবার আছে, 17 দুবার আছে। এবার সংখ্যাগুরু মান যদি 15 হতে হয় তাহলে 15 কে সর্বাধিক বার থাকতে হবে, তাহলে এক্স এর মান আমার কত হবে? 15ই হতে হবে। ওকে ওকে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো। এটা একটু করতে হবে, হ্যাঁ, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে আমি একটু মুছে ফেলি এটা। হয়ে গেল 8 9 12 17 x plus 2
x plus 4, 30, 31, 34, 39, 34, 39। তথ্যের মধ্যমা 24 হলে x এর মান বার করতে বলছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমার n equal to 10, তাহলে মধ্যম আমার কত হবে? 5 এবং 6 তম পদ। 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6, 5 আর 6 তম পদ। বারবার শুধু বইটা বন্ধ হয়ে যাচ্ছে। 5 এবং 6 তম পদ হয়ে গেল। এদের মধ্যমা হচ্ছে 24। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি x plus 2 plus x plus 4 by 2 equal to 24। 24ই দিয়েছে মধ্যমা, হ্যাঁ। তাহলে x এর মান বার করতে বলছে, তাহলে 2x প্লাস 4 আর 2 6 ইকুয়াল টু 24 দুগুণে 48, বা 2x ইকুয়াল টু 42, অতএব x ইকুয়াল টু 21। x ইকুয়াল টু 21, বি দাগে অ্যান্সার আছে 21। ওকে, এবার 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 9 বিদাগ, 9 বি 1, 2 সত্য মিথ্যা আছে। বলছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। 10 একবার আছে, সেখানে 3 দুবার রয়েছে, 9 3বার রয়েছে, তার মানে এটা মিথ্যা কথা। তারপরে বলছে তথ্যের মধ্যমা 18। 3, 14, 18, 20, 5, এই তথ্যের মধ্যমা 18। তোমরা যদি নর্মালি দেখো তাহলে মনে হবে এটা ঠিকই আছে, কিন্তু না। মধ্যমা বার করতে গেলে আমাদের সবসময় ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়। তাহলে 3, 5, 14, 18, 20, মধ্যমা হবে আমার 14, তাহলে এটাও মিথ্যা কথা। এরপর আছে সিদাগ। সিদাগে বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। আমরা যখন প্রথম দিন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সরি, মানে আগের লেকচারে আমরা তখন বলেছিলাম যে গড় মধ্যমা সংখ্যাগুরু মান এসব হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার বা কেন্দ্রীয় গামিতার একক। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার একক। তারপরে বলছে x1, x2, x3, xn এর গড় x বার হলে এ x1, এ x2, এ x3, কিছুই না, শুধু এটাকে গুণ করে দিতে হবে, এটা হবে হচ্ছে এ এক্স বার। তারপরে বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান রাখতে হয়। ক্রমবিচ্যুতি কারণ এইচ দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা সমান রাখতে হইব। ঠিক হ্যাঁ ভাইয়া, ঠিক হ্যাঁ। ওকে, এবার উপরে 10 দাগ, হ্যাঁ 10 দাগের দিকে যাই। এবার 9 করলাম, 10, 10 আছে তোমাদের এসে কিউ, হ্যাঁ। বলছে উপরে পরিসংখ্যা বিভাজনের ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করো। ভেবেছিলাম আঁকবো না, লিখবো না, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, আমি আর বেশি কিছু লিখছি না, জাস্ট সলভ আউট করছি। শ্রেণীটা লিখছি 65 থেকে 85, 85 থেকে 105, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145, 145 থেকে 165, এর নিচে এসে এইখান থেকে লিখছি 165 থেকে 185, 185 থেকে 205, 185 থেকে 205। আর পরিসংখ্যা কি দেওয়া আছে আমার? 4, 15, 4, 15, 3, 20, 14, 7, 14, এটা হচ্ছে আমার পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, সংখ্যাগুরু মান বলছে যে
মধ্যমা শ্রেণীর শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা। মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা। আচ্ছা, সংখ্যাগুরু শ্রেণী আমার সব থেকে বেশি এটা আছে, তাহলে এটা হচ্ছে আমার সংখ্যাগুরু শ্রেণী। সংখ্যাগুরু, আচ্ছা এখানে না লিখলে নিচেই লিখছি, অতএব সংখ্যাগুরু শ্রেণী কত? 125 থেকে 145 সংখ্যাগুরু শ্রেণী পেলাম। এবার আমাকে কি বলছে? মধ্যমা শ্রেণীর এবং মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা। মধ্যমা শ্রেণী বার করতে গেলে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। তাহলে 4 15 হচ্ছে 19, 19 আর 3 হচ্ছে 22, 22 20 42, 42 আর হচ্ছে 14 56, 56 আর 7 7, 56 আর 7 63, 63 আর 14, 63 আর 14 কত হচ্ছে? 4 আর 3 7, 6 আর 1 7, 77। আচ্ছা, তাহলে n হচ্ছে 77, n হচ্ছে 77, অতএব n বাই 2 হচ্ছে 36, 77 বাই 2 করলে হচ্ছে 3 দুগুণে 6, 1 8 দুগুণে 16.5। তার মানে 38.5 কোথায় আছে আমার? 38.5 এর জাস্ট বেশি আছে এটা। তাহলে আমার সংখ্যাগুরু শ্রেণী এবং মধ্যমা শ্রেণীর তো সেম হয়ে গেল। তাহলে সংখ্যাগুরু শ্রেণীর বলেছে কি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা এটা, আর মধ্যমা শ্রেণী এটা, তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমা এটা। তাহলে এদের বিয়োগফল হবে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমা, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও সংখ্যা গুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর, নিম্ন সীমার অন্তর সমান কত হবে তোমার? 145 মাইনাস 125 করলে হবে 20। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এবার এই দিকটা মুছে দিই। এক দাগ করলাম, এবার 2 দাগ বলছে যতজন সম্পূর্ণ করতে পারে পরিসংখ্যান বিভাজন ছক দেওয়া হলো। 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেট 100 মিটার দৌড় সম্পন্ন করতে পারে? ফালতু তোমাদের এটাকে ঘুরিয়েছে, কিচ্ছু নেই অঙ্কটায়। এখানে দিয়েছে 150 জন অ্যাথলিট, 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডেল রেসে যত সেকেন্ডে সম্পূর্ণ করতে পারে তার একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। তারপরে বলছে আমাকে যে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করতে পারে। আমরা ওই যে ক্ষুদ্রতর সূচক বার করছিলাম, ক্ষুদ্রতর সূচক, সেই ক্ষুদ্রতর সূচকই বার করতে বলেছে। এবার 14.6 এর আগে 14.6 সেকেন্ড এর কম সময়ে রেস সম্পন্ন করতে পারে। শুধু যোগ করে দাও পরিসংখ্যাগুলো, তাহলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। 2 + 4 + 2 + 4 + 5 + 71। তাহলে হচ্ছে তোমার 4 আর 2 6, 5 আর 6 11, 11 আর হচ্ছে 11 আর 71 হচ্ছে 82, 82 জন তোমার 14.6 সেকেন্ডের আগেই রেসটা কমপ্লিট করবে। তারপর আছে 3 দাগ। 3 দাগ বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত, এইসব ইংরেজি এত হলে কে এর মান নির্ণয় করো। সবই দিয়ে দিয়েছে, গড়ের মান দিয়ে দিয়েছে, দেখো x বার দিয়ে দিয়েছে 8.1, গড় দিয়ে দিয়েছে, সামেশন অফ fi xi দিয়ে দিয়েছে, fi xi দিয়েছে হচ্ছে 132 প্লাস 5k, তার সাথে আমাকে কি দিয়েছে? সামেশন অফ fi ইকুয়াল টু 20 হলে কে এর মান নির্ণয় করো। আমরা কি জানি? এখান থেকে আমরা লিখতে পারি যে 8 পয়েন্ট পরে লিখছি,
সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইকুয়াল টু এক্স বার, এ তো আমরা জানি। তাহলে বসাও 132 প্লাস 5k, ভালো অঙ্ক এটা, হ্যাঁ। এখান থেকে এসে কিউ আসলে এই টাইপেরই আসবে, আসার সম্ভাবনা আছে এই টাইপেরই আসবে, বলা ভুল। বাই 20 ইকুয়াল টু এক্স বার হচ্ছে 8.1। গুণ করে দিই, গুণ করে দিলে কত হবে দেখো, 132 প্লাস 5k ইকুয়াল টু 8.2 ইন্টু 10। এটাকে গুণ করলে এই 8.1 ইন্টু 20, এই পয়েন্ট টোটালে এখানে 10 আছে, এই কয়টা দিলে এই শূন্য হয়, মানে এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে 2 1 2 8 2 16, বা 5k ইকুয়াল টু 162 মাইনাস 132। তাহলে তো বা 5k সমান 2 আর কত, 2 এ মিলে গেল 0, 3 হলো 30, অতএব k ইকুয়াল টু 6, k ইকুয়াল টু 6। 3 হলো, হলো। এবার এই পাঁচটা মুছে দিই। এবার হচ্ছে 4 দাগ, 4 দাগও সেম টাইপের কোশ্চেন, ভালো কোশ্চেন 4 দাগ, মানে 3 4 এগুলো ভালো কোশ্চেন, হ্যাঁ। 4 দাগে বলছে ইউআই এর মান এই, সামেশন অফ এফ আই ইউআই এই, এ সামেশন অফ এফ আই এত হলে এক্স বারের মান নির্ণয় করো। ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 25, এটা স্টার যতগুলো সম্ভব মেরে রাখো, এক্স আই বাই 25 বাই 10। আচ্ছা, এখান থেকে আমরা তো এ, এ কত 25 পেয়ে গেলাম, এইচ কত 10 পেয়ে গেলাম, পেলাম। তার সাথে দেওয়া আছে সামেশন অফ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই কত 20, আর কি দেওয়া আছে সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই হচ্ছে 100 হলে এক্স বারের মান আমরা কি জানি, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, এই তো জানি আমরা। তাহলে এর মান বসাও 25 প্লাস সামেশন অফ এফ আই ইউআই এর মান 20 বাই 100 ইন্টু এইচ হচ্ছে 10, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, হচ্ছে 27। কিন্তু ভালো অঙ্ক এরকম, এই টাইপের অঙ্ক একটু টাফ যখন কোশ্চেন হয় তখন এই টাইপের অঙ্ক আসে। সংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি লিখে, সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখে। আচ্ছা, 5 দাগটা না তোমাদের শ্রেণী দিয়ে দিয়েছে, এখান থেকে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। শ্রেণী, শ্রেণী সীমানা সরি, শ্রেণী, শ্রেণী সীমানা এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এর পাশে হচ্ছে পরিসংখ্যা। 10 এর কম, 10 এর কম, 10 এর কম, এর করে 60 এর কম অবধি আছে, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, আর 60 এর কম। তাহলে শ্রেণী সীমানা আমি কি লিখবো, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, সরি, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 শ্রেণী সীমা পেলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা আমাকে দিয়ে দিয়েছে 3, 12, 27, 57, 75, 80। এবার এখান থেকে আমার পরিসংখ্যা বার করতে হবে। এটা ক্ষুদ্রতর সূচক দেওয়া আছে, এখানে ক্ষুদ্রতম সূচক দেওয়া আছে, ক্ষুদ্রতর সূচক
এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি প্রথমটা 3 বসিয়ে দিলাম, 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 8, 9, 9 আর 3 12, 9। এবার 27 থেকে 12 বাদ দিলে কত হয়? 2 আর কত হলে 7 হয়, 5 হলে 1 আর কত হলে 2 হয়, 15। এবার 57 থেকে 7 বাদ দিলে 0, 2 আর কত হলে 5 হয়, 3 আর 2 5। এখান থেকে তোমার 7 আর কত হলে 15 হয়, 8 আর 7 15, হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 7 হয়, 1 হলে 5। তাহলে সব থেকে পরিসংখ্যা আছে আমার কোথায়? এখানে আছে। কত নম্বর? 4 নম্বর। তাহলে 1 2 3 4। এটা হচ্ছে আমার সংখ্যাগুরু শ্রেণী। এটাই তোমার কাছে জিজ্ঞেস করেছে যে সংখ্যাগুরু শ্রেণী কোনটা। অতএব সংখ্যাগুরু শ্রেণী ইকুয়াল টু 42, সরি 32 40। ওকে ওকে। ঠিক আছে, তো এমসিকিউ এসিকিউ সব দিয়ে আমাদের এই রাশিবিজ্ঞানটা শেষ হলো আজকে। এরপরে তোমাদের কিছু বীজগণিতের পোর্শন বাকি রয়েছে, সেটাও করিয়ে দেবো, ওখানে আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। তো চলো, থ্যাংক ইউ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। যদি থেকে থাকো, যদিও তোমরা অধিকাংশ লোক ক্লাস টু বি ক্লাস দেখো না, তারপরেও যারা যারা রয়েছো তাদেরকে ধন্যবাদ। আর যদি সেই শেষমেশ সেই একই কথা, যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের ডাউট জিজ্ঞেস করো এবং চুটিয়ে পড়াশোনা করো। আর বেশি দিন নেই, ফাটিয়ে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, ব্যাস এটুকুই। চলো, যতক্ষণ নেক্সট ক্লাস আসা অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। রাধে রাধে।